এপিসোডের শুরুতেই আমরা মিস্টার বেকোকে দেখতে পাই। উনি তো বিভিন্ন জায়গায় ফোন করতে থাকে, কারণ মিস্টার বেকো তো ব্যাংক্রাফট হয়ে গিয়েছিল। আর তারপর উনি তাড়াতাড়ি করে তাইপুনের বাবাকে ফোন করে আর তার অফিসে দেখা করতে আসে। তখন অফিসে কেউ ছিল না। মিস্টার বেকো তো বাইরে থেকে ভেতরে দেখার চেষ্টা করছিল। এরপর উনি একটা নোট লিখে, যেখানে শর্ত দেয়া থাকে যে লোনের বিনিময়ে উনি কি কি দিবেন। তখনই সেখানে তাইপুনের বাবা চলে আসে। তাইপুনের বাবাকে দেখে উনি তো কান্না করে দেয়। এরপরে ঘটনা আবার প্রেজেন্টে চলে আসে। উনি তো একটা নোট রেডি করে, বলে এভাবে কথাতেই চলবে না, আমি তোমাকে এই গ্লোভস গুলো সব দিয়ে দেব, কিন্তু তুমি যদি তার বিনিময়ে ওই প্রমিস নোটটি না দাও তাহলে আমি তোমার কোম্পানিটা নিয়ে নিব, আর তোমাকে সব লিখে দিতে হবে। তখন তাইপুন বলে যে আমার কোম্পানি লিখে দেওয়ার জন্য নয়, আমি আমার তাইপুন ট্রেনকে বাঁচানোর জন্য সবকিছুই করতে পারি। তাই এর বিনিময়ে আমি আমার সিও ছেড়ে দিব, এই চেয়ারটা আমি ছেড়ে দিব। তাইপুন আরো একটা শর্ত রাখে, যাতে করে ওর এমপ্লয়ের সাথে কোনো খারাপ কিছু করা না হয়, আর এইরকমটা একটা ডকুমেন্ট রেডি করা হয়। আর তারপর মিস্টার বেকো তো ওখানে ওকে সই করে দিতে বলে। এরপরে আমরা দেখি ও তো ওখানে সই করে দেয়, আর তারপর দুজনেই দুজনের হাতে ছাপ লাগিয়ে দেয়, আর ওদের ডিলটা কমপ্লিট হয়ে যায়। মিস্টার বেকো বলে যে এগুলো তুমি মনে রেখো। তাইপুন বলে আমি কখনোই আমার সিদ্ধান্ত থেকে সরে যায় না। সিওর কাছে তো মিস চা আসে, মিস চা এসে সব সত্য কথা স্বীকার করে নেয়, আর বলে আমাকে প্লিজ ক্ষমা করে দিও, আমি নিরুপায় ছিলাম, তাই আমাকে এগুলো করতে হয়েছে। আমি জানি না তাইপুন তোমাকে এইসব কথা বলেছে কিনা। এরপরে ঘটনা প্রেজেন্টে চলে আসে, যেখানে আমরা দেখতে পাই তাইপুন তো ওই গ্লোভস গুলো নিয়ে যাচ্ছিল, আর তখনই সেখানে সিয়ন চলে আসে আর হিয়নকে সে চড় মারে। সিয়ন বলে ওদিন তুমি ছিলে আর আগুনটাও তুমিই লাগিয়েছো, আমি সবকিছুই দেখতে পেয়েছি, আমি তোমাকে পুলিশে ধরিয়ে দিব, আর তাই নিজেকে প্রস্তুত রাখো জেলে যাওয়ার জন্য। তারপর তাইপুনের হাত ধরে সিয়ন তো ওখান থেকে চলে যায় আর হিয়নকে ধাক্কা দেয়। এরপর আমরা দেখি হিয়ন তো ওই ডকুমেন্টসটা দেখতে পায়, যে কিভাবে ওর বাবা এটা সই করেছে, যেটা দেখে ও তো হাসতে থাকে, কিন্তু ওর অনেক বেশি রাগ হচ্ছিল আর ভীষণ কষ্টও পাচ্ছিল যে ওর কোনো কাজে ওর বাবা সন্তুষ্ট হয় না। এদিকে সিয়ন তো তাইপুনকে সাইডে নিয়ে আসে আর তারপর ওকে হাগ করে, বলে যে তুমি প্লিজ কিছু বলো না, কিছু সময় এরকমই থাকো, তোমাকে খুব হাগ করতে ইচ্ছা করছে। সিয়ন বলে তুমি অনেক সাহসী, এটা আমি জানতাম, কিন্তু আমার এখন চিন্তা হচ্ছে তোমার হাতের কি হবে। আমার ভালোবাসার মানুষটা এত জোরে ওকে জ্বর দিল, আমি তো তোমার হাতের টেনশন করছি। সিয়ন বলে এসব বাদ দাও, আমি ঠিক আছি, কিন্তু তুমি এই ডিলটা কিভাবে করলে। তখন তাইপুন ওকে জড়িয়ে ধরে আর বলে এখন এসব নিয়ে ভাবতে হবে না। ওরা তো ওই প্রোডাক্টগুলোকে গভর্নমেন্ট অফিসে পৌঁছে দেয় আর ওরা অনেক বেশি হ্যাপি থাকে। ফাইনালি কাজটা ওরা কমপ্লিট করে ফেলে। এদিকে মিস চা তো ওদেরকে ড্রিঙ্কস দিতে আসে। মিস চা এসেছে এটা বুঝতে পেরে ওরা সবাই বাইরে চলে আসে। প্রথমে সিওন আসে আর তারপর মাজিন আসে। মাজিন বলে তোমার কি লজ্জা নেই নাকি, এসব ড্রিঙ্কস তুমি এখানে কেন নিয়ে এসেছো, এগুলো এখান থেকে নিয়ে যাও, আমাদের এসবের কোনো কিছুরই প্রয়োজন নেই। আর তারপর সবাই ওর উপর অনেক চিল্লাপাল্লা করতে থাকে। এরপরে তারপর তো ওনাকে ভেতরে আসতে বলে। ভেতরে আসলে সবাই ওনাকে অনেক কথা বলে। মিস চা তো বলে আমি কি করতাম, আমার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল, তার জন্য আমাকে হেল্প নিতে হয়েছে। তখন ওর কলিগরা বলে তুমি আমাকে এই কথাগুলো বলতে পারতে, আমরা তোমাদের সাথে কতদিন ধরে চাকরি করি, আমরা কিছু না হলেও তোমাকে একটু হলেও হেল্প করতে পারতাম, না তুমি এরকম গাদ্দারি করতে। ওর উপর অনেক চিল্লাপাল্লা করে। তখন মিস চা আর কিছুই বলতে পারে না। মিস চা বলে আমি নিরুপায় ছিলাম, তাই আমি এটা করেছি। সে ভালো করে ক্লিয়ারেন্স দিতে পারে না। তখন তাইপুন বলে তুমি অন্তত আমাদের কাছে সরি বলতে পারো, আমার বাবাকে সরি বলতে পারো, আমার বাবা তো তোমাদেরকে অনেক হেল্প করেছে, এতটুকু তো তুমি করতেই পারো। তাইপুন অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তারপর আমরা দেখি মিস চাতো বলে আমি সরি বলে তোমার বাবা কোথা থেকে শুনবে, তোমার বাবা তো মারা গিয়েছে। এটা শোনার পরে তাইপুন বলে আমার বাবা এখনো বেঁচে আছে, আমাদের মধ্যেই আমার বাবা বেঁচে আছে, এই কোম্পানিটা এখনো শেষ হয়ে যায়নি। এই কথাটা শোনার পরে অন্যান্য সবাই অনেক ইমোশনাল হয়ে যায়। তারা তাদের পুরাতন সিওকে অনেক মিস করতে থাকে।
তাইপুন এই কথাগুলো বলাতে মিস চা তো মাথা নিচু করে ওখান থেকে বেরিয়ে যায়। তার আসলে কিছুই করার থাকে না। এরপর আমরা দেখি মিস চা চুপচাপ ওখান থেকে চলে আসে। বাইরে এসে উনি অনেক বেশি কান্না করতে থাকে, কারণ ভিতরে ভিতরে সে অনেক বেশি গিল্টি ফিল করে। এরপর আমরা সিওনের ছোট ভাইকে দেখি। ও তো সমুদ্র দেখছিল। ওর সমুদ্র দেখতে অনেক ভালো লাগে। ওর ভাই তো বলে আমি সমুদ্র দেখতে যেতে চাই। এরপরে সিওন তো একটু রূপচর্চা করতে থাকে। তখন মিহু একটু ইয়ার্কি করে আর বলে তুমি এখন বেশ সুন্দর থাকার চেষ্টা করো, তুমি কি প্রেম করছো নাকি? তখন সিওন বলে হ্যাঁ, আমি একজনকে ডেট করছি। তারপরে ওর বোন বলে তুমি কাকে ডেট করছো? তাইপুনকে ডেট করছো না তো? তখন ও বলে হ্যাঁ, আমি তাইপুনকেই ডেট করছি। এটা শোনার পর সিওন বলে আমি আগেই আন্দাজ করতে পেরেছিলাম ওই বুদ্ধটার সাথে নিশ্চয়ই তোমার কিছু একটা চলছে। তখন সিওন বলে তুমি এসব কথা বলো না। তারপর ওর বোন বলে তোমরা কি কিছু করেছো নাকি, কিস করেছো নাকি? তখন সিওন বলে ছোট ভাইয়ের সামনে তুমি এসব কি বলছো? এরপরে আমরা তাইপুনকে দেখতে পাই। তাইপুন তো রাতে চুপি চুপি ওদের পুরাতন ওই কোম্পানিতে যায়। সেখানে যাওয়ার পরে ও চুপি চুপি কোম্পানির ভেতরে ঢুকে যায়। ও আসলে এই নোটটা খোঁজার জন্যই এখানে এসেছে। এরপর ও তো ওর বাবার রুমে যায়। সেখানে যাওয়ার পরে ও বিভিন্ন জিনিসপত্র বের করে, যাতে কিছু লকার ওকে খুলতে হয়। এরপর ও পুরো অফিসটা খুঁজতে থাকে, কিন্তু কোথাওই কোনো পেপার খুঁজে পায় না। ও তারপরেও খোঁজা চালিয়ে যায়। তখনই সিকিউরিটি গার্ড এসে ওকে দেখে ফেলে। উনি তো বলতে থাকে তুমি এখানে কি করছো? এরপরে তো সিন শিফট হয়। আমরা সিওনকে দেখতে পাই। ও তো পুলিশ স্টেশনে আসে। আসলে ওকে তো পুলিশে ধরিয়ে দেওয়া হয়। তাইপুনকে পুলিশ নিয়ে আসে। তাইপুন চুপচাপ একটা জায়গায় বসেছিল আর সিওনকে দেখে স্মাইল করতে থাকে। এরপর ওরা বাইরে এসে দুইজনেই স্মাইল করতে থাকে। সিওন বলে তুমি ওই নোটটার পিছনে পড়ে আছো নাকি? তাইপুন বলে আসলে ওটা আমার অনেক প্রয়োজনীয়, ওটাকে খুঁজে বের করতে হবে, আর এই জন্যই আমি ওখানে গিয়েছিলাম। আমি অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু কোথাওই পাইনি। এরপর তাইপুন একটা ফোন বের করে, বলে এই ফোনটা আমি নিয়েছি, এটা অনেক সুন্দর। সিওন বলে হ্যাঁ, এটা আসলে অনেক সুন্দর। তাইপুন বলে আমাদের বিজনেসটা বড় হচ্ছে, তার জন্য এটা এখন খুবই প্রয়োজনীয়। আর এরপর ও তো ফোনটা দেখাতে থাকে। এরপরে তারপর আরো একটা ফোন বের করে দেয়, বলে এটা তোমার ফোন, আর এখানে তুমি আমার নামটা সেভ করে রাখো, কারণ আমি তোমার সাথে এখন এই ফোনেই কথা বলবো। আর এখানে তুমি আমাকে যে কোনো নামে সেভ করতে পারো, বেবি দিয়েও সেভ করতে পারো। এরপর ওরা এগুলো নিয়ে হাসাহাসি করতে থাকে। এইভাবে ওরা বেশ সুন্দর সময় কাটাতে থাকে। এরপর আমরা দেখি রাতের বেলা ওরা দুজন টেক্সটের মাধ্যমে কথা বলতে থাকে। দুজনই প্রথম ফোন চালাচ্ছে দেখে ওদের টাইপ করতে একটু সমস্যা হয়। তাই বোন তো একটা লিখতে গিয়ে আরেকটা লিখে ফেলে। এই জন্য অনেক দেরি হয়ে যাচ্ছিল। এইসব করতে করতে তাইপুনের মা তো জেগে যায়। তারপরে মা বলে তুমি এখনো কেন ঘুমাওনি, তাড়াতাড়ি ঘুমোতে আসো। তারপর বলে হ্যাঁ হ্যাঁ, আমি এখনই ঘুমাবো। এদিকে সিয়ন তোকে সমুদ্র দেখতে যাওয়ার কথা বলে, কারণ সিওনের ছোট ভাই সমুদ্র দেখতে যেতে চায়। তখন তাইপুন বলে ঠিক আছে, আমরা খুব তাড়াতাড়ি একটা পিকনিক করব, সেখানে আমরা সবাই যাব। এরপর ওকে এটা সেট করে দেয়। এরপরে আমরা হিয়নকে দেখি। হিয়ন তো ওই পেপারটা নিয়ে ওর বাবার অফিসের সামনে আসে, আর ও তো অনেক বেশি রেগেছিল। এদিকে ওর বাবাকে তো মিস চা টাকাগুলো দিয়ে দেয়। তখন উনি বলে এতগুলো টাকা মিস চা কিভাবে দিল? আসলে ওর আত্মসম্মানটাই হয়তো অনেক বড়, ও শান্তিতে বাস করতে চায়, তাই এই টাকাগুলো আবার ফেরত দিয়ে দিয়েছে, না হলে ও এত টাকা কোথায় পাবে? তখন উনি বলে যে আসলে মিস চা তার বাড়িটা বিক্রি করে দিয়েছে, সে রাস্তায় থাকবে, তারপরেও শান্তিতে থাকতে চায়। তখন আমরা পাঁচের একটা ঘটনা দেখি। মিস্টার বেকো আসলে ডিল করেছিল সে তার কোম্পানির 30% শেয়ার দিয়ে দিবে এই লোনের বিনিময়ে, যদি লোনটা সে দিতে না পারে। মিস্টার বেকো তো হাসতে থাকে আর বলে আমি শিওর যে ওই নোট পেপারটা তেপনের কাছে নেই, ওর কাছে থাকলে ও অবশ্যই এই কথাটা বলতো। তখনই সেখানে হিয়ন চলে আসে। হিয়ন অনেক বেশি রেগেছিল। ও ভিতরে ঢুকে ওকে চলে যেতে বলে, বলে তুমি বাইরে যাও, আমি বাবার সাথে কথা বলবো। তখন হিয়ন ওর বাবাকে বলে যে তুমি এই কাজটা কেন করলে? আমি যাই করি না কেন, কেন তুমি পছন্দ করো না? এটা তো আমার কাজ ছিল, তুমি এর মধ্যে কেন আসলে? আমি অনেক কষ্ট করে এই ডিলটা করেছিলাম, তুমি এই সবকিছু তেপনকে কেন দিয়ে দিলে? মিস্টার বেকো তখন রেগে যায়।
বলে যে তোমার দ্বারা কিছুই সম্ভব নয়, তুমি সবসময় আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেছো। তাইপনকে দেখো, ওর বাবা নেই, তারপরে ও কোম্পানিটা চালাচ্ছে। তুমি কখনোই আমার অবর্তমানে কোম্পানিটা চালাতেই পারবে না। তুমি আমার অনেক টাকা নষ্ট করেছো। তুমি বাইরে চলে যাও পড়াশোনা করার জন্য। আর এরপর ওকে তো চড় মেরে দেয়, কারণ হিয়ন অনেক বেশি কথা বলছিল, বাবাকে কথা শোনাচ্ছিল। মিস্টার বেকো তো তার ছেলেকে বাইরে চলে যেতে বলে, আর বলে তুমি বাইরে গিয়ে 3 বছর পড়াশোনা করে আসো, আর তারপরে এখানে আবার ফিরে এসো। তুমি আমার যোগ্য সন্তান হলেই সামনে এসো। এটা বলার পরে মিস্টার বেকো তো চলে যাচ্ছিল, কিন্তু হিয়ন পেছন থেকে ওর বাবাকে আঘাত করে। এতে করে মিস্টার বেকো নিচে পড়ে যায়, তার অবস্থা অনেকটা খারাপ হয়ে যায়। হিয়ন বলে তুমি কখনোই আমাকে পছন্দ করো না, সবসময় কেন ওর সাথেই তুলনা করো। এটা বলে ওর বাবার মাথায় আবারও ও আঘাত করে। এবার তো ওনার অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। তখন হিয়ন বলে আমি কখনোই তোমার যোগ্য সন্তান হতে পারবো না, কারণ কখনোই তুমি আমাকে মন থেকে পছন্দ করো না, সবসময় হিয়নের সাথে তুলনা করো। আর তারপর আমরা হিয়নকে দেখি ওর বাবাকে একটা ঠেলা গাড়িতে করে একটা জায়গায় নিয়ে যাচ্ছিল। আসলে এখানে অনেক ফাঁকা কন্টেনার পড়েছিল, এর একটার মধ্যে ও তো ওর বাবাকে নিয়ে আসে, আর তারপর ওর বাবাকে ওই কন্টেনার মধ্যে রেখে দেয়। এরপরে হিয়ন তো বলতে থাকে আমি যেদিন ওর থেকে সবকিছু কেড়ে নিব সেদিনই তোমার সামনে আসব, তার আগে আমি আসবো না। এবার আমি তেপনের থেকে সবকিছু কেড়ে নিব, এটা তুমি দেখে নিও, আর তাইপুন কোম্পানিকেও আমি শেষ করে দিব, এটা তোমার কাছে আমার প্রমিস থাকলো। এটা বলে ওর বাবার হাত ধরেও প্রমিস করে। আসলে ওর বাবা বেঁচে আছে কিনা এটা তো বোঝা যাচ্ছিল না। এদিকে আমরা নামো আর নামোর মাকে দেখতে পাই। নামোর মা তো নামোর জন্য অনেক ভালো ভালো রান্না করে, আর বলে চলো আমরা একসাথে খাবার খাই। তখন নামো বলে আমি তোমার জন্য একটা গান রেডি করেছি। এটা বলে ও তো চলে যায় আর গিটারটা নিয়ে আসে। নামও তো ওর মার জন্য গান গায়। ওর মা কতটা স্ট্রাগল করেছে সবটাই ও গানের মাধ্যমে ফুটিয়ে তোলে, যে ওর মা কত কষ্ট করে ওকে মানুষ করেছে। আর এছাড়া সে একা একাই চাকরি করত, আর তার রিটায়ার্ডের দিনটা কতটা কষ্টের ছিল, আর এখনো সে কতটা কষ্ট করে যাচ্ছে। নামর মা তো এই গানটা শুনে কান্না করতে থাকে, আর এরপর উনি বলতে থাকে তুমি কবে এত বড় হয়ে গেলে, সন্তান কবে বড় হয়ে যায় আসলে কিছু বোঝাই যায় না। তুমি আমার সবকিছু এত নিখুঁতভাবে কিভাবে লক্ষ্য করেছো। এরপর আমরা দেখি পরদিন ওরা সবাই তো রেডি হয়ে যায়। প্রথমে নামু চলে আসে, আর তারপর মিহু বের হয়। মিহু অনেক শর্ট ড্রেস পরে বের হয়। এটা দেখে তাইপুনের মা বলে তুমি এভাবে কিছুতেই যেতে পারবে না, তাড়াতাড়ি শার্ট পরো আর নিজেকে ঢেকে রাখো, এভাবে আমি তোমাকে কিছুতেই বাইরে যেতে দেবো না। মনে হয় যেন এটা ওর নিজেরই মা। আর তাইপুন তো রেডি হয়ে চলে আসে। তাইপুনকে অনেক বেশি হ্যান্ডসাম দেখাচ্ছিল। ওর মা বলে দেখো আমার ছেলেটা কত হ্যান্ডসাম। আর তারপর ওখানে তো সিওনও চলে আসে। ওরা সবাই রেডি হয়ে যায়, আর তারপর সেখানে ওদের ওই ছোট ভাইটাও চলে আসে। ও তো পুরোপুরি প্রস্তুতি নিয়েই চলে এসেছে। এরপর ওরা সবাই মিলে সমুদ্র দেখতে যায়। সেখানে নামো আর মিহু অনেক বেশি মজা করতে থাকে। তারপর আমরা সিওন আর তাইপনকেও দেখতে পাই। তাইপন তো দূর থেকেই সিওনের দিকে তাকিয়ে থাকে, আর তারপর বলে যে তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে। এরপর ওরা দুজন মিলে সামুদ্রিক দৃশ্য ধরতে যায়। সেখানে ওরা অনেক বেশি মজা করে। এরপর ওরা সুন্দর একটা ঝিনুক খুঁজে পায়, যেটা নিয়ে ওরা মজা করছিল। তখন সিওনের গালে কিছু ময়লা লেগে যায়। এতে করে ওটা তো পরিষ্কার করার জন্য তেপন হাত দিয়ে পরিষ্কার করে, কিন্তু এটা আরো ময়লা লেগে যায়। তখন তেপন নিজের ফেস দিয়ে ওটা পরিষ্কার করতে যায়, আর এতে করে ওরা দুজন অনেক কাছাকাছি চলে এসেছিল। আর তারপর দুজন দুজনকে কিস করে দেয়। এরপর আমরা দেখি সিওন তো ওদের সবাইকে ভূতের গল্প শোনাচ্ছিল। সিওন যখন গল্প শোনাচ্ছিল সবাই মনোযোগ দিয়ে গল্প শুনছিল, আর এদিকে ওরা অনেক বেশি ভয় পেয়ে যাচ্ছিল। এরপর সিওন হুট করে মুখের সামনে লাইট জ্বালিয়ে নেয়, আর এতে করে ওরা আরো বেশি ভয় পেয়ে যায়। তারপর আর নামর অবস্থা বেশি খারাপ হয়ে যায়। এরপর আমরা দেখি সিওনের ফোনে ফোন আসে, আর এই ফোনটা তো করে মিহুর এক্স বয়ফ্রেন্ড। ও যখনই ফোন করে তাড়াতাড়ি সিওন ফোনটা রেখে দেয় আর কেটে দেয়। তখন তাপন বলে তুমি কার ফোন কেটে দিলে। ও বলে তেমন কিছু নয়। এটা বলে মিহুকে সাইডে নিয়ে যায়, আর বলে যে আমার কাছে কেন ফোন করছে তোমার এক্স বয়ফ্রেন্ড। মিহু বলে আমি ফোন করতে বলেছিলাম।
আমার একটু দরকার আছে, তার জন্য আমি বলেছিলাম তোমার নাম্বারে ফোন করতে। আর এগুলো নামও শুনে ফেলে। এরপর আমরা দেখি যে তেপন বলে আমি একটু গাড়িতে থাকতে চাই, একটু দরকার আছে। তখন সিয়ন বলে ঠিক আছে, তুমি এখানে রেস্ট নাও, আমি কিছুক্ষণ পর আসবো। এদিকে মিহু তো নামোর সাথে কথা বলতে চায়, কিন্তু নামও তো ওকে অ্যাভয়েড করে আর বিভিন্ন ভাবে খোঁচা দিয়ে কথা বলতে থাকে। বলে তুমি কিছু আমার থেকে নিশ্চয়ই লুকাচ্ছ। এরপর আমরা দেখি মিহু ওখান থেকে চলে যায়। এরপর আমরা তাইফোনকে দেখতে পাই, ও তো ওর বাবার গাড়িতেই থাকে। আর তারপর ও তো পেপারটা খোঁজার চেষ্টা করে। হঠাৎ করে ওর হাতে একটা পেপার আসে। তখন ও পেপারটা দেখতে পায়, আরে এটা তো ওর স্কুলের একটা মার্কশিট ছিল। এটা দেখার পরে ও অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। ওর বাবা এটা যত্ন করে গাড়িতে রেখে দিয়েছে। ওর বাবা ওকে কতটা ভালোবাসতো, এটা দেখে ও স্মাইল করতে থাকে। এরপর আমরা দেখি সেখানে হুট করেই সিয়ন চলে আসে। আর ওকে দেখা মাত্র তারপর অনেক বেশি ভয় পেয়ে যায়। ও এমন লুক নিয়ে এসেছিল, এটা ভয় পাওয়ার মতোই ছিল। এদিকে মিহু ওর এক্স বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল, আর পিছন থেকে নামও এগুলো দেখতে পায়। নামও এটা দেখতে পেয়ে অনেক বেশি কষ্ট পায়। আর তারপর নামও ওর কাছে আসে আর ফোনটা নিয়ে নেয়। বলে যে তুমি কার সাথে কথা বলছো। এরপর নামও বলে আমি মিহুর বয়ফ্রেন্ড, তুমি মিহুকে আর ফোন করো না। এরপরে মিহুর সাথে কথা না বলে রাগ করে ওখান থেকে চলে যায়। আর বলে তুমি ওই ছেলেটার সাথে আর কথা বলো না, আর বেশি খারাপ লাগলে ওর কাছে চলে যেতে পারো। এরপর আমরা দেখি যে এরা দুজন তো কথা বলছিল। তাইপন সিয়নকে বলে আমি আসলে এখানে ওই পেপারটাই খুঁজছিলাম, ওই পেপারটা আমার খুব দরকার, কারণ এটা আমি ডিল করে এসেছি। যদি এটা না দিতে পারে আমি আর সিও থাকতে পারবো না, আর এখান থেকে আমাকে চলেও যেতে হতে পারে। এই কথাটা শোনার পরে ও তো অনেক বেশি অবাক হয়ে যায়। সিয়ন বলে তুমি এগুলো কি বলছো। আর ও হঠাৎ করে ব্যথা পেয়ে যায় মাথায়, কারণ অবাক হয়ে ও লাফিয়ে উঠেছিল। সিয়ন তো ওকে মারতে থাকে আর বলে তুমি এসব উদ্ভট কাজ করার আগে আমাকে কেন বলো না, তুমি এই ধরনের ডিল কেন করতে চাও যেটা তোমার অনেক ক্ষতি হতে পারে। তখন ও বলে তোমাদের কিছুই হবে না, কারণ ডিলে লেখা আছে যা হওয়ার আমার হবে, আমার এমপ্লয়ারদের কিছু করা হবে না। সিয়ন তো অনেক বেশি রেগে যায় আর বলে এমন কাজটা প্লিজ আর করো না, আর যেভাবেই হোক ওই নোটটা আমরা খুঁজে বের করব। এদিকে আমরা দেখি ওরা তো ওই সব কিছু গভর্নমেন্ট অফিসে পৌঁছে দিয়েছে, আর ওরা পেমেন্টটাও পেয়ে গিয়েছে। ওরা অনেক বেশি খুশি থাকে, কারণ ফাইনালি কাজটা ওরা করে ফেলেছে। আর খুব শীঘ্রই ওরা ওদের পুরাতন অফিসেও ফিরে আসে। এখানে ওরা সবাইকে নিয়ে আসে আর সবকিছু ডেকোরেট করতে থাকে। এখানেই সবকিছু পরিষ্কার করা হচ্ছিল। তারপর তো মিস্টার বেকুকে ফোন করে, কিন্তু তার ফোনটা বন্ধ আসছিল। তখন ওর টেনশন হয়। ও বলে আমি দেখা করতে চাই। এরপর সিয়ন বলে আমিও যাব। ও কিছু টাকাও নিয়ে নেয়, কারণ ওই মাস্কের পরিবর্তে ও কিছু টাকা দিতে চায়। তেপন বলে এইসবের কোনো দরকার নেই, ওরা আমাদের জিনিস নষ্ট করেছে আর আমি এটা নিয়ে নিয়েছি, এটাই ঠিক আছে। তারপরে ওরা তো ওই অফিসে চলে যায়। সেখানে যাওয়ার পরেও ওদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হয় না। তেপন বলে আমি ওনার সাথে দেখা করতে চাই। তখন ওরা বলে তোমাদের ভিতরে ঢুকতে দেওয়ার কথা নিষেধ আছে। তারপরেও ওরা জোর করে ভিতরে চলে যায় আর দৌড়ে মিস্টার বেকর অফিসে চলে যায়। সেখানে গিয়ে ওরা হিয়নকে দেখে, সে কোনো একটা লোকের সাথে একটা রিল করছিল। তখন আমরা দেখি তারপর খেয়াল করে চেয়ারে কেউই বসে নেই, আর পুরো অফিসে কোথাওই বেকুকে ওরা দেখতে পায় না। আর চেয়ারটাও মনে হচ্ছে অনেকদিন কেউ বসে না। তখন আমরা দেখি ও জিজ্ঞেস করে তোমার বাবা কোথায়। হিয়ন বলে আমি কেন বলবো, তুমি খুঁজে বের করো, আমার বাবা কোথায় গেছে আমি জানি না। তারপরে হিয়ন ওখান থেকে একটা কলম নিয়ে নেয় আর দেয়ালে ওর সাইন করে দেয় আর ডেটটা লিখে দেয় যে এই ডেটে ও এখানে এসেছিল, আর মিস্টার বেকোর সাথে ওর দরকার আছে। এরপর ওরা বাইরে চলে আসে। এরপর আমরা দেখি ওরা অফিসটাকে সাজাতে শুরু করে দেয়। ওরা সবাই অনেক বেশি খুশি থাকে। দীপন তো ডান্স করতে করতে সবকিছু পরিষ্কার করছিল। এটা দেখে বাকি সবাই ডান্স করতে থাকে। তারা সবাই অনেক বেশি খুশি থাকে। ওদের আজকে এখানে নতুন করে আবার ফার্স্ট দিন। তারপরে ওরা সবাই এখানে ডেকোরেট করছে। ওরা সবাই মিলে একসাথে ফিতা কাটবে, আর তার জন্য ওরা প্রস্তুত হয়ে যায়, কারণ এই অফিসটা সবাই ইম্পর্টেন্ট আর সবাই খুব স্পেশাল। আর ক্যামেরাও সামনে রেডি করে রাখে।
তারপর ওরা তো সবাই মিলে একসাথে ফিতা কাটে আর ওদের সবার একসাথে গ্রুপ ফটো আসতে থাকে। ওরা সবাই অনেক খুশি হয়। এরপরে ওরা সবাই একসাথে খাবার খাচ্ছিল। তখন আমরা দেখি মাজিদ তো তেপনকে জিজ্ঞেস করে, তুমি তো সিও, তুমি সিওর রুমে থাকতে পারো, কোনো সমস্যা নেই। তাইপন বলে, ওটা আমার বাবার রুম ছিল, আর আমি এখানে তোমাদের সাথে কাজ করতে অনেক পছন্দ করি, তার জন্যই আমি এখানেই থাকবো। তখনই সেখানে মিস্টার সং চলে আসে, আর সে তো কান্না করছিল। তিপন বলে, কি হয়েছে? তখন ও বলে যে ওর বাবা সুইসাইড করতে গিয়েছে। এটা শোনার পরে ও অনেক কান্না করছে। তিপন তো ওকে সান্ত্বনা দেয়, বলে সবকিছু ঠিক হয়ে যাবে। আর এই মোমেন্টেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোডটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর পরবর্তী এপিসোড দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।